নগ্ন পিঠে ধবধবে সাদা বিছানায় উপুর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন আছে শহরের নামকরা শিল্পপতি মির্জা সাদাত শাহিরের একমাত্র পুত্র আবিয়াজ শাহির যুবরাজ, যার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশালাকার এক ইগলের হিংস্র কালারফুল ট্যাটু, সাথে গলা পেঁচিয়ে রাখা বিভৎস এক সাপের ভয়ানক কালো ট্যাটু। পুরো দৃশ্যটি দেখে মনে হচ্ছে ইগলটি সাপটিকে শিকার করার জন্য হাঁ করে আছে। উন্মুক্ত লোমহীন ফর্সা পিঠটি কাটাকাটি আর নীলচে জখমের দাগে বীভৎস রূপ ধারণ করেছে। দৃশ্যমান কাটা দাগগুলো কোনোটা পুরনো, আবার কোনোটা দগদগে, আবার কোনোটার ব্যান্ডেজ থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে। জিম করা পেটানো শরীরের দাগগুলো খুবই বেমানান ঠেকছে। যুবরাজের জন্ম দেশে হলেও শৈশব কৈশোর দুই কেটেছে বিদেশের মাটিতে। মির্জা সাফার শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন মাত্র 5 বছর। মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমথিম খেতে হয় মির্জা শাহিরকে। এত অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণ মা করে কাঁদতে থাকতো। কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়তো। আর বাসায় হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারতো না। একদিকে ভালোবাসার স্ত্রী মৃত্যু, আর অন্যদিকে ছেলে অসহায় কান্নাকাটি। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে হু হু করে চোখের জল ফেলতেন সাদাব শাহির। ব্যবসা নাকি ছেলে, কোনটা রেখে কোনটা সামলাবেন সেই দ্বিধায় যেন খুঁজে পাচ্ছিলেন না সাদাব শাহির। শেষমেশ কোনো উপায় না পেয়ে নিজের ছোট বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে। এদিকে সামিনাও ছিলেন নিঃসন্তান। প্রভাব প্রতিপত্তি সব কিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত জায়নামাজে মাথা ঠুকে কাঁদতেন সামিনা। কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেনি। সাদাব শাহির যখন বোন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন, ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন। কোনো প্রকার কষ্ট পৌঁছতে না দিয়ে নিজের সাপটুকু ঢেলে মাতৃ ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে। এই 28 বছর বয়সে যুবরাজ কখনো বুঝতেই পারেনি কে ওর আসল মা আর কে ওর ফুপি। সামিনার স্বামী আদনান শাহির বছর 10 আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মনোনীতভাবে মৃত্যুবরণ করেন। আদনান শাহিন ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। অকালে স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন। স্বামীহীন বিদেশ বাড়ি সামিনার কাছে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণাদায়ক কঠোরই মনে হতো। তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে। মির্জা সাদাব শাহির আর সামিনা দুই ভাই বোন মিলে একই বাড়িতে থাকে। সাদাব শাহির কখনো চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক। তিনি সবসময়ই চেয়ে এসেছেন ছেলে তার সৎ, পরোপকারী আর ভালো চরিত্রের অধিকারী হবে। কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গিয়েছেন। নবনীতাকে দেওয়া কথা তিনি বোধহয় আর রাখতে পারেননি। নিজ কক্ষে বিছানার ওপর এলোমেলো হয়ে বিভোর হয়ে ঘুমাচ্ছে যুবরাজ। বিশাল বড় কক্ষ জুড়ে পিনপত নীরবতা বিরাজমান। রুমটির এক পাশে কিছুটা ক্যাকটাস দিয়ে সাজানো। আসবাবপত্র বলতে একটা কিং সাইজ বেড আর একটা বেড সাইড টেবিল, একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ, সোফা সেট আর এসি। তাছাড়া ঘরে আর একটা কোণে রয়েছে একটা ঝুড়িতে হকি স্টিক, ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প আর কিছু লাঠি সোটা দিয়ে ঠাসানো। বিশালাকার জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানা হয়েছে যাতে কোনো প্রকার ফাঁক ফোকর গলিয়ে সামান্যতম আলো ঘরের ভিতর প্রবেশ করতে না পারে। বাগান বাড়ির মতো দেখতে বৃহদাকার অট্টালিকাটি শহরে এমন জায়গায় গড়েছেন সাদাব শাহির, যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক, মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না। যার কারণে কক্ষে আলো না থাকলেও রাত কি দিন কিছুই অনুমান করা যায় না। বেড সাইডে টেবিলের ওপর থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎই সকল নীরবতা বিলীন করে ভো ভো শব্দ তুলে কাঁপতে লাগলো। অসময়ে নিজে ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুঁচকে দুই পাশ থেকে দুইটা বালিশ নিয়ে কানে আর মাথায় চেপে ধরল যুবরাজ। কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি কি এত কিছু বোঝে? শব্দ থেমে যেতেই যুবরাজ পেছলে এসে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমাতে চাইল। কিন্তু ফোনটি দ্বিতীয় দফায় আবারও শব্দ তুলে কেঁপে উঠল। ঘুমের রেস কেটে মুহূর্তেই যুবরাজের শিরা উপশিরা তেজের দমক বয়ে গেল। অসময়ে যেই ব্যক্তি ফোন করেছে তার উপর খুন চেপে গেল। কোমর পর্যন্ত জড়ানো কাঁথাটিকে সজোরে লাথি মেরে লড়ে ফিরে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠে বসল সে।
ততক্ষণে আবারও ফোনের লাইট কেটে দিয়েছে। যুবরাজ মুখে বিশ্রী গালাগাল উচ্চারণ করে চোখ কচলাতে কচলাতে ফোন হাতে নিয়ে আননোন নাম্বার দেখে মেঝেতে পারদ আরও 2 ধাপ চটে গেল। নম্বরটি কার এটা জানার জন্য মাথার নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নম্বরটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগলো যুবরাজ, কিন্তু কোনো পরিচিত কারোর নম্বর মনে হলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নম্বরটি ডায়াল করতেই ওপাশ থেকে সুমধুর কণ্ঠে উত্তর এলো, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। যুবরাজ লাইনটা কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি নিয়ে নীরবে বসে রইল। রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। সারা রাত আর 1 মিনিটের জন্য ঘুম হয়নি যুবরাজের। ভোর রাতের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে, আর এখন সকাল 6টা বাজতে আরো 2 মিনিট বাকি। আর এই মুহূর্তে কার এত বড় দুঃসাহস জাগলো এই যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর। যুবরাজ রেগে বিড়বিড় করে বলে উঠল, যতক্ষণ পর্যন্ত না আমি তার কলিজা খুবলে বের করে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শান্তির নিদ্রায় যেতে পারবো না। কথাগুলো বিড়বিড় করে বলে মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপর নিবদ্ধ করল যুবরাজ। কন্ট্যাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রাদাব রেদোয়ানের নাম্বারটা ডায়াল করে কানে তুলল যুবরাজ। ফোনে প্রথমবারে রিং হওয়ায় রাদাব তুলল না। এতে যুবরাজের রাগ আকাশচুম্বী হলো। মুখে অদ্ভুত এক ইংরেজি গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল লাগালো। রিং হতে হতে লাইনটা কেটে যাবে এরকম শেষ মুহূর্তে রাদাব কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই গমগমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠল, একটা তোকে নাম্বার দিচ্ছি, এখনই এই ছবি সহ সকল ইনফরমেশন চাই আমার। রাদাব ঘুম জড়ানো তখন কণ্ঠে বলে উঠল, ঘুমাচ্ছি ব্রো, ঘুম থেকে উঠে দেই, চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, এই তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে, এখন বল কোনটা আগে, তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা? ঘটনা বেগতিক বুঝতে পারল রাদাব। ধরপড় করে ঘুম ফেলে নিজের ল্যাপটপ টেনে বাবু হয়ে বিছানায় বসলো। হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে কাজ করতে করতে রাদাব বলে উঠল, নাম্বার দে আর আমাকে জাস্ট 5 মিনিট টাইম দে। যুবরাজ খট করে লাইনটা কেটে দিয়ে রাদাবের নম্বরে SMS পাঠিয়ে উত্তরে অপেক্ষা বিছানায় চিত হয়ে শুয়ে মাথার পেছনে 2 হাত রেখে পায়ের উপর পা তুলে সমানে নাচাতে লাগলো। আর ভাবতে লাগলো যুবরাজ, যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই সাত সকালে তার শাস্তি কিভাবে দেব আমি? কুপিয়ে কুপিয়ে পিস পিস করে লবণ মাখিয়ে, নাকি 1 মাস বিভিন্ন টর্চারের উপর রেখে তাকে ঘুমাতে না দিয়ে? যুবরাজে বিড়বিড় করে কথার মাঝেই চিন্তায় ভাটা পড়ল মেসেজের টুং শব্দে। দ্রুত শিয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবে ছোঁ মেরে নিজের ফোনটা হাতে তুলে নিয়ে লক ছাড়িয়ে রেহানের মেসেজ ওপেন করলো যুবরাজ। কিন্তু মুহূর্তের ব্যবধানে রাগের পারদ চির হয়ে গেল যুবরাজের। চোখের ঘুম কোথায় গিয়ে পারলো তার হদিস পাওয়া গেল না। সাথে টনটনে মাথা ব্যথা নিমিষেই গায়েব হয়ে শরীর মন দুটোই প্রশান্তিতে ভরে গেল। বার দুয়েক তো ফাঁকা ঢোক গিলে শুকনো গলাটা ভেজানোর চেষ্টা করলো যুবরাজ, কিন্তু গলাটা ভেজার পরিবর্তে চৈত্র মাসে খরার ফেটে যাওয়া চৈচির ভূমির ন্যায় হলো। দ্বিগুণ শুষ্ক হয়ে উঠল। মুহূর্তে পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের। যুবরাজ মুহূর্তেই হাতে ফোনটা বিছানায় ফেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে রুম আলোকিত করে দিল। তবুও তার অস্থিরতা কোনোভাবেই কমছে না। রুমের এসির পাওয়ার রয়েছে 19। সাধারণত এই টেম্পারেচারে শীত অনুভূতি হওয়ার কথা, কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘেমে ভিজে জবজবে অবস্থা। নিজের অস্থিরতা কমাতে দ্রুত ব্যালকনির দরজা খুলে দৌড়ে বৃহদাকার খোলা ব্যালকনিতে এসে দাঁড়ালো যুবরাজ। এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল, এখন ভালো লাগছে। এত ভোরবেলায় উঠে যুবরাজ কখনো প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখেনি বললে ভুল হবে। বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি। ফুরফুরে ঠান্ডা বাতাস, পূব আকাশে লাল টকটকে সূর্যের আভা ছড়ানো দৃশ্য, সবকিছুই যেন যুবরাজকে দ্বিতীয় দফায় মুগ্ধ করলো। ভোরে মিষ্টি বাতাসে যুবরাজের চুলগুলো উঠতে লাগলো। যুবরাজ 2 হাতের সাহায্যে ব্যাক ব্রাশ করে তার মতো করে চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হলো। কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না, কারণ যুবরাজে মনে হলো কিছুক্ষণ আগে যে দৃশ্য সৌন্দর্য উপভোগ করেছে সেই সৌন্দর্য পৃথিবীতে আর দ্বিতীয় সৃষ্টি হয়নি। যুবরাজের বেহায়া মন সেই সৌন্দর্যে আরও একবার দর্শন চাইল। নিজের মনের ওপর নিজেরই যেন নিয়ন্ত্রণ খাটছে না।
নিজেকে শাসিয়ে ঠোঁট কামড়িয়ে নিজের কক্ষে চলে এলো যুবরাজ। লাজুক হেসে ফোনটা হাতে তুলে নিয়ে রাদাপের পাঠানো মেসেজ ওপেন করে মুচকি হাসল। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল যুবরাজ। এই যুবরাজ সবসময় দুটো জিনিসের লোভ এড়িয়ে গিয়েছে, এক হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে নারী। কিন্তু টাকা আর নারী দুটোই এই মির্জা আবিয়াজ শাহিদ যুবরাজকে ধরা দিয়েছে নিজের স্বেচ্ছায়। কিন্তু এই যুবরাজ সেই সুযোগের সদ্ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি। কিন্তু তোমাকে যে কোনো মূল্যে এই যুবরাজ হাসিল করবেই। সুইটহার্ট, নিজে থেকে ধরা দিয়ে বড্ড বিপদে পড়ে গেলে, এবার সামলাও আমাকে। কি ব্যাপার রাজ্য, তোমাকে যে নাম্বারটা দিয়েছিলাম সেটার সম্পর্কে খোঁজ নিয়ে অফিসে ডাটা সাবমিট করনি কেন এখনো তুমি? ওয়াই? টিম কমান্ডারে ভারিক্কি আওয়াজে থতমত খেয়ে গেল রেহেনুমা রাবাব রাজ্য। নিজেকে স্বাভাবিক রেখে কম্পিউটারে কিছু সার্চ করতে করতে অফিসারের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে উঠল, স্যার, সারা রাত চেষ্টা করার পর ভোর রাতের দিকে আমি তার ফোনটা খোলা পেয়েছি। দুইবার কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। আর এদিকে আমার মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যাওয়ায় আপনাকেও কোনো ইনফরমেশান দিতে পারিনি। কিন্তু স্যার, আমি অফিসে এসে ডেটা চেক করে দেখেছি, আপনি যেই নাম্বারটি আমাকে দিয়েছিলেন তাতে একটা ডিজিট ভুল ছিল। আমি সারা রাত রং নাম্বার পিছনে ঘুরছি স্যার। জুনিয়র অফিসারের মুখে এমন কড়া কণ্ঠ ঠিক হজম হলো না কমান্ডার বেনজির আশরিফের। তাই নিজেকে বিজ্ঞ জাহির করতে নিজের ড্রয়ার থেকে ক্রিমিনাল লিস্ট বের করে নিজের সেন্ড করা নম্বর আর কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বরটা কাটায় কাটায় মিলিয়ে নিলেন। সেখানে নিজের ভুলটা চোখে পড়তেই ক্রিমিনাল পেপারটা ড্রয়ারে পুড়ে গলা খাকারি দিয়ে তিনি বলে উঠলেন, নাম্বারে যে ডিজিট ভুল আছে এটা তোমার তখনই বলা উচিত ছিল, যখন তোমাকে নাম্বারটা সেন্ড করেছিলাম আমি। অবাক হয়ে রাজ্য জানতে চাইল, ক্রিমিনাল লিস্ট না দেখে কিভাবে জানবো স্যার যে কোথায় ভুল আছে? মেয়েটি অত্যধিক সাহস দেখে চোখ মুখ কুচকে গজগজ করতে করতে কম্পিউটারের সামনে বসে পড়লেন তিনি। যেই কমান্ডারের ভয়ে সবাই আর পুরো টিম মাথা ঝুঁকিয়ে থাকে, সেখানে এই মেয়ে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। এই অফিসারকে উচিত শিক্ষা দেবে আজকে। মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন কমান্ডার বেনজির। যেই ভাবনা সেই কাজ। নিজের ঠাট বজায় রাখতে গড় গড় করে বলে উঠলেন তিনি, আজকের দিনের মধ্যে এই ক্রিমিনালের সকল ইনফরমেশন তুমি একাই কালেক্ট করবে, কারো হেল্প নিতে পারবে না, এমনকি তোমার সহকারী এনজিও না। কমান্ডারের এমন কথায় রেহেনুমা রাজ্য যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবতে লাগলো রাজ্য, ওনার সাথে কিসের শত্রুতা আমার, সারাক্ষণ এভাবে পিছে লেগে থাকে। সুযোগ পেলে ঠিকই একদিন বেটা তোর ঘাড় মটকে দেবো দেখিস। রাজ্যের ভাবনার মাঝে বলে উঠল কমান্ডার, কি হলো, বসে বসে কি ভাবছো? এখনো যাচ্ছ না কেন? কমান্ডারে উঁচু ধমকে নড়ে উঠল রাজ্য। মুখে হালকা হাসি ঝুলিয়ে বোকার মতো হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, যাচ্ছি স্যার, যাচ্ছি। বলতে বলতে রাজ্য নিজে কম্পিউটার অফ করে প্রয়োজনীয় ওয়েব নিয়ে অফিসের বাইরে বেরিয়ে এলো। পার্কিং লটে এসে বাইক স্টার্ট দেওয়ার আগেই পেছন থেকে কেউ ডেকে উঠল। পেছনে ফিরে দেখলো অ্যানি ডাকছে। রাজ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসা হয়ে জানতে চাইলো, এই অসময়ে সিভিল ড্রেসে কোথায় যাচ্ছিস তুই? মাথায় হেলমেট পরতে পরতে রাজ্য অসহায় দৃষ্টিতে অ্যানির দিকে তাকিয়ে বলল, হাইড অ্যান্ড সিক খেলতে যাচ্ছি। অ্যানিও তখন বলে উঠল, দাঁড়া, আমিও যাচ্ছি। বলে অ্যানি বাইকে ওঠার জন্য উদ্যগ্ধ হলো। রাজা তখন বিরক্ত হয়ে বলল, তুই যেতে পারবি না রে, ওই খারুস কমান্ডার আমার সাথে তোকে অ্যালাউ করবে না। রাজ্য বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে অ্যানির দৃষ্টি সীমানা থেকে ধুলো উড়িয়ে চলে গেল। রাজ্যে যাবার পানে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে অফিসে ঢুকে পড়ল অ্যানি। তুই জানতে পেরেছিস আমার সাথে সেদিন রাতে কে হামলা করেছিল? প্রশ্নটি করে রাদাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ। নিজের হাতে ট্যাব ঘেঁটে একটা ছবি সহ কিছু ইনফরমেশন বের করে যুবরাজের দিকে ট্যাবটা এগিয়ে দিয়ে রাদা বলে উঠল, এই সেই ব্যক্তি তোকে গুলি করে মারতে চেয়েছিল সেদিন, এই সেই কিলার। শুধু তাই নয়, শহরে যত ধরনের খুন আর গুম আছে তার অর্ধেক এই ব্যক্তিই করে থাকে। মোহাম্মদপুর থানাতেই তার নামে 40টি গুম আর খুনের কেস রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতেই পারেনি। কেন ধরতে পারেনি? এটা কি পুলিশের ব্যর্থতা, নাকি কোনো ভয়ভীতি থেকে তাকে ধরছে না? যুবরাজ রাদাপের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নিজের গায়ে শার্টের হাতা ফোল্ড করার দিকে মনোযোগ দিল। রাদাপ কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, ওনার পিছনে বড় বড় মানুষের হাত আছে। সবাই তাকে সেলডার দিয়ে পুষে রেখেছে, যেন পুলিশ কোনোভাবেই তার নাগালি পাচ্ছে না। হাতের ঘড়ি পড়তে পড়তে যুবরাজ তখন বলে উঠল, তুই চল আমার সাথে। রাদাপ ট্যাব ব্যাগে পড়তে পড়তে যখন বলে উঠল, কোথায় যাব? তখন যুবরাজ বলে উঠল,
বড় বড় হাত কাটতে। কথাটি বলেই মুখে কাঠিন্য ভাব এনে পিছনের দিকে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে গটগট করে হাঁটা দিল যুবরাজ। শহরের নামকরা একটি বিশাল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। এই বৃহদাকার অট্টালিকা বিশিষ্ট শপিং মলটি উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ফুস করে শ্বাস ছেড়ে মাথায় হেলমেট খুলে বাইক রেখে ভিতরে ঢোকার জন্য পা বাড়ল সে। চেকিং পয়েন্টে সিকিউরিটি গার্ড তার কাঁধে ব্যাগ চেক করতে চাইলে প্যান্টের ব্যাক পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে সামনে মেলে ধরতেই সিকিউরিটি ভীতি কণ্ঠে বলে উঠল, সরি ম্যাম। চোখে কালো রোদ চশমা লাগিয়ে অনুসন্ধিৎ হয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে স্কেলটরে উঠে দাঁড়ালো রাজ্য। তারপর হাত ঘড়িতে সময় দেখে চ শব্দ জাতীয় উচ্চারণ করে নিজের প্যান্ট সাজাতে মাথা নিচু করে ভাবতে লাগলো। তারপর চলন্ত সিঁড়ি ধরে পুরাতন মোবাইল যেখানে বেচাকেনা হয় সেখানে ছুটে চলল রাজ্য। একটি দোকানে গিয়ে হাতে থাকা ছবি দেখিয়ে বলে উঠল, এই ফোনটি এখানকার কোন দোকান থেকে নেওয়া হয়েছে? ফোনটি দেখেই দোকানের কর্মচারী ছেলে দুটো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। তাদের মুখে হঠাৎ পরিবর্তন দেখেই রাজ্য বলে উঠল, এটা কোন দোকানের ফোন? ভীত ছেলে দুটো আঙুলের ইশারায় পাশের দোকান নির্দেশ করতে রাজ্য আর বাক্য খরচ না করেই সেই দোকানটিতে গিয়ে বলে উঠল,